আইপিএস ম্যাডাম যে রিকশায় চড়ে বারাণসীতে ঘুরছিলেন সে নিজেরই স্বামী বলে বেরিয়ে পড়ল। বন্ধুরা, বারাণসীর সকাল সব সময়ের মতোই শান্তিতে ভরা ছিল। সেই সকালে একটা সরকারি গাড়ি এসে থামল, গাড়ির দরজা খুলল এবং বাইরে নামলেন আইপিএস আরতি শর্মা। অনেক বছর পর তিনি বারাণসীকে এসেছিলেন নিজের মনের বোঝা হালকা করতে। তিনি ভেবেছিলেন পায়ে হেঁটে মন্দির যাবেন, তাহলে অনেক সময় লাগবে। তখন তার নজর পড়ল একটা পুরনো রিকশার ওপর। রিকশা চালানো লোকটা প্রায় ৪৫ বছরের। আরতি শর্মা হাত তুলে তাকে ডাকলেন, ভাইয়া, মন্দির পর্যন্ত যাবে? জি ম্যাডাম, বসুন। আরতি শর্মা রিকশায় বসলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তারপর আরতি শর্মা জিজ্ঞাসা করলেন, তুমি রোজ এখানে রিকশা চালাও? সে বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক বছর হয়ে গেছে। তার উত্তরে কোনো অভিযোগ ছিল না, না দুঃখের লম্বা গল্প, না অসহায়তার কান্না। এটাই আরতি শর্মাকে অদ্ভুত লাগল। তিনি বাইরে দেখতে লাগলেন, কিন্তু তার মন কোথাও ভেসে গেল। বারবার মনে হচ্ছিল যেন এই কণ্ঠস্বর তিনি আগেও শুনেছেন, খুব কাছ থেকে। হঠাৎ সামনে ভিড় বেড়ে গেল। রিকশাচালক রিকশা থামিয়ে দিল। ম্যাডাম, সামান্য পায়ে হেঁটে নিন। আরতি শর্মা নেমে পড়লেন, ২-৪ পা হাঁটলেন। তখন প্রথমবার তিনি সেই লোকটার মুখটা মনোযোগ দিয়ে দেখলেন এবং সেই মুহূর্তে তার হৃদয় জোরে ধড়াস করে উঠল। না, এটা সম্ভব নয়। তিনি নিজেকে বললেন, এত বছরে মানুষ বদলে যায়, সময় সব কিছু বদলে দেয়, হয়তো এটা শুধু একটা ভুল ধারণা। তিনি আবার রিকশায় বসলেন। কিছুক্ষণ পর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রিকশা চালক কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, মনোজ শামা। এই নাম শুনতেই আরতি শর্মার হুঁশ উড়ে গেল। সেই নাম যাকে তিনি বছরের পর বছর নিজের বুকে পুঁতে রেখেছিলেন। কোনো রকমে নিজেকে সামলে জিজ্ঞাসা করলেন, কোথাকার বাসিন্দা? মনোজ বলল, আগে শহরে থাকতাম ম্যাডাম, এখন এখানেই আছি। তার উত্তর ছোট ছিল, কিন্তু প্রত্যেক শব্দের পিছনে একটা অসমাপ্ত গল্প লুকিয়েছিল। এখন তাকে বিশ্বাস হতে লাগল, এটা কোনো কাকতালীয় নয়, এটা সেই মানুষই হতে পারে যাকে তিনি বছরের পর বছর আগে হারিয়েছিলেন। কিন্তু এত বড় সত্যকে মেনে নেওয়া সহজ ছিল না। মন্দিরের কাছে এসে রিকশা থামল। মনোজ নেমে বলল, ম্যাডাম, মন্দির এসে গেছে। আরতি নামার সময় কয়েক মুহূর্ত তাকে দেখতে রইলেন। মনোজ ভাড়ার জন্য হাত বাড়াল। পয়সা দিতে দিতে আরতি শর্মা জিজ্ঞাসা করলেন, তুমি এখানে একা থাকো? মনোজ বলল, হ্যাঁ ম্যাডাম, একাই আছি। তিনি আরও কিছু জিজ্ঞাসা করতে চাইলেন, অনেক কিছু, কিন্তু তখন মন্দিরের ঘণ্টা জোরে বাজতে লাগল। ভিড় দর্শনের জন্য সামনে এগোতে লাগল। মনোজ শর্মা বলল, ম্যাডাম, আমি যাই, এবং সে রিকশা টেনে সামনে চলে গেল। কিন্তু আরতি শর্মা সেখানেই দাঁড়িয়ে রইলেন। আজ তার মন ভগবানের দর্শনে ছিল না, তার হৃদয় সেই রিকশাচালকের পিছনে চলে গিয়েছিল, যাকে তিনি একটা সাধারণ মানুষ ভেবে রিকশায় চড়ে যাত্রা করেছিলেন। সে হয়তো তারই অতীত ছিল, তারই হারানো সম্পর্ক ছিল। দর্শনের পর তিনি বাইরে এলেন এবং মন্দিরের এক কোণে বসলেন। হৃদয় প্রশ্নে ভরা ছিল, যদি সেই লোকটা সেই মনোজ হয়, তাহলে এখানে কিভাবে পৌঁছল? এত বছর কোথায় ছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সে কখনো তার সাথে দেখা করার চেষ্টা করল না কেন? হৃদয়ে হালকা রাগও ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি একটা অজানা চিন্তা। কিছুক্ষণ পর তিনি নিজের নিরাপত্তা কর্মীকে ডেকে বললেন, সেই রিকশাচালককে খুঁজে নিয়ে এসো। বেশি সময় লাগল না। মনোজ শর্মা মন্দিরের কাছেই একটা পুরনো গাছের নিচে বসে মিলল। হয়তো রোজের মতো ভক্তদের বাইরে বেরোনোর অপেক্ষা করছিল। যখন তাকে ডাকা হলো, তখন সে সামান্য ঘাবড়ে গেল। তাকে মনে হলো হয়তো কোনো অভিযোগ হয়েছে। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, কোনো ভুল হয়েছে কি? আরতি শর্মা প্রথমবার তার সামনে নিজের কণ্ঠ নরম রাখলেন, না, কোনো ভুল নয়, শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। মনোজ ভাবতেও পারেনি যে এত বড় অফিসার তার সাথে এভাবে বসে কথা বলবেন। দুজনেই কাছের সিঁড়িতে বসলেন। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর আরতি শর্মা ধীরে করে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কবে থেকে আছো? প্রায় ৭ বছর হয়ে গেছে ম্যাডাম। ৭ বছর? এটা শুনতেই আরতি শর্মার চোখ ভরে এলো। ঠিক সেই সময় যখন মনোজ হঠাৎ তার জীবন থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তিনি নিজেকে সামলে জিজ্ঞাসা করলেন, তার আগে কি করতে? যা সামনে এসছে তাই করে গেছি ম্যাডাম। উত্তর ছোট ছিল, কিন্তু দুঃখ অনেক বড়। এখন আরতি শর্মার হৃদয় মেনে নিয়েছে সামনে বসা লোকটা সেই মনোজ, তার স্বামী। কিন্তু তিনি চাইছিলেন যে সত্য তার মুখ থেকে বেরোক। তিনি সোজা প্রশ্ন করলেন, মনোজ, তুমি পালিয়ে গিয়েছিলে কেন? এটা শুনতেই মনোজ যেন পাথর হয়ে গেল। সে চারপাশে দেখল, যেন কেউ শুনছে না তো। ম্যাডাম, আমি পালাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। কে বাধ্য করেছে এবং কেন? যখন আপনি আইপিএস হয়েছিলেন, তখন আপনি অনেক লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। অনেক লোকের ধান্ধা বন্ধ হয়ে গিয়েছিল। সেই লোকেরা আপনার থেকে বদলা নিতে চাইত। তারা আমাকে লক্ষ্যবস্তু করেছে।
বলা হয়েছে যে আমি আপনার নাম করে লোকেদের থেকে পয়সা চাইছি। ভুয়ো অভিযোগ করানো হয়েছে, নকল ভিডিও এবং ফটো তৈরি করা হয়েছে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল যে আইপিএসের স্বামী ঠিক মানুষ নয়। কিন্তু তুমি আমাকে বললেনি কেন? বলতে এসেছিলাম ম্যাডাম, কিন্তু আপনার অফিসের কয়েকজন লোক বলল যদি আমি আপনার কাছে আসি তাহলে বিষয়টা আরও খারাপ হয়ে যাবে। বলা হলো আপনার চাকরি বিপদে পড়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম যদি আমি দূরে চলে যাই তাহলে হয়তো আপনার সম্মান বাঁচবে। তাহলে তুমি সব কিছু ছেড়ে চলে গেলে? মনোজ মাথা নেড়ে হ্যাঁ বলল। আমার কাছে না ঘর ছিল না পরিচয়। যেখানে গেলাম লোকেরা বলতো আইপিএসের স্বামী নিশ্চয়ই গণ্ডগোল করবে। অবশেষে বারাণসী চলে এলাম। এখানে কেউ প্রশ্ন করেনি, শুধু বলেছে পরিশ্রম করো, পেট ভরো। তার কথা শুনতে শুনতে আরতি শর্মার চোখ নম হয়ে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর তিনি শেষ প্রশ্ন করলেন, এবং তুমি কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করনি? রোজ মন করত আপনার সাথে দেখা করার, কিন্তু ভয় লাগতো ম্যাডাম। ভাবতাম কোথাও আমার কারণে আপনাকে আবার ক্ষতি না হয়ে যায়। এখানে এসে শুধু ভগবানের ভরসায় বাঁচতে লাগলাম। মনোজ, তুমি অনেক বড় ত্যাগ করেছ, কিন্তু এখন চুপ করে থাকার সময় শেষ হয়েছে। মনোজ ঘাবড়ে গেল। ম্যাডাম, আমি চাই না যে আপনি আবার কোনো মুশকিলে পড়েন। আরতি শর্মা প্রথমবার পুরো বিশ্বাসের সাথে বললেন, এখন আমি একা নই, এবং যে লোকেরা এটা করেছে তাদের শাস্তি অবশ্যই মিলবে। এটা শুনতে মনোজের চোখে ভয় এবং আশা দুটোই একসাথে নামল। কি সত্যি এখন কিছু বদলাতে পারে? এখন সত্য বাইরে আসবে। যে লোকেরা ভাবত যে তোমাকে ভেঙে আমাকেও ভেঙে দেবে, তারা অনেক ভুল ছিল। সেই রাতে আরতি শর্মা তাকে স্পষ্ট করে বললেন, এখনও কাউকে কিছু বলবে না। এখনও তুমি শুধু মনোজ নও, তুমি আমার স্বামী। কিন্তু দুনিয়ার জন্য এখনও তুমি সেই যা আজ আছো। প্রত্যেক পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। পরের সকাল অনেক তাড়াতাড়ি আরতি শর্মার ঘুম ভাঙল। মন্দিরের দরজা খুলছে, সাধুসন্ত গঙ্গা স্নানে যাচ্ছেন। বারাণসীর হাওয়ায় সেই পুরনো শান্তি ছিল, কিন্তু তার হৃদয়ে এখন ঝড় উঠেছে। তিনি নিজের নিরাপত্তা কর্মীকে ডেকে স্পষ্ট নির্দেশ দিলেন, মনোজকে চুপচাপ সরকারি গেস্ট হাউসে নিয়ে এসো, বিনা কোনো শব্দে, বিনা কোনো প্রশ্নে। যখন মনোজ গেস্ট হাউসে পৌঁছল তখন তার হৃদয়ে জোরে ধরাস করছে। বছরের পর বছর পর কোনো সরকারি ভবনে পা রাখতেই পুরনো ক্ষত জেগে উঠল। মিথ্যা অভিযোগ, বদনাম, অপমান সবকিছু চোখের সামনে ঘুরে গেল। সে ঘাবড়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, যদি কেউ আমাকে চিনে ফেলে? তাহলে আরতি শর্মা পুরো ভরসায় বললেন, কেউ চিনবে না, এবং যদি চিনেও ফেলে তাহলে এখন ভয় পাওয়ার দরকার নেই। ঘরে বসে আরতি শর্মা একটা একটা কথা আবার জিজ্ঞাসা করলেন, শুরু থেকে বলো, কারা কারা ছিল, কে কি করেছে, একটাও কথা লুকিও না। মনোজ গভীর নিঃশ্বাস নিল এবং বলতে শুরু করল, সবকিছু তখন খারাপ হতে শুরু করল যখন আপনি সেই বড় জমি ঘোটালার উপর ব্যবস্থা নিয়েছিলেন। অনেক বড় লোক ধরা পড়েছিল। আপনার অফিসের কয়েকজন লোক হঠাৎ বদলে যেতে লাগল। সে বলল কিভাবে একদিন কয়েকজন লোক তার কাছে এসে বলল, তুমি আইপিএসের স্বামী, লোকেদের সাহায্য করা উচিত। যখন আমি মানা করলাম সেই দিন থেকে আমার বিরুদ্ধে কথা ছড়াতে শুরু হলো। তারপর মনোজ বলল, একদিন আমাকে বলা হলো যে আপনার ওপর থেকে চাপ আছে, যদি আমি চুপচাপ দূরে চলে যাই তাহলে সব শান্ত হয়ে যাবে। কিছুক্ষণের নীরবতার পর মনোজ একটা নাম নিল, আপনার পিএ সুধীর বার্মা। সুধীর বার্মা, সেই লোক যার উপর আরতি শর্মা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন। আরতি শর্মা তৎক্ষণাৎ নিজের ল্যাপটপ এবং ফাইল মঙ্গালেন। পুরনো মামলাগুলো খুলে দেখতে লাগলেন। মনোজ যা যা বলছিল প্রত্যেক কথা ফাইলের সাথে মিলছে। যে দিনগুলোতে মনোজের উপর অভিযোগ লাগানো হয়েছিল সেই দিনগুলোতেই অনেক বড় মামলার তদন্ত ইচ্ছাকৃতভাবে ধীর করা হয়েছিল। আমি শুধু চাইছিলাম যে আপনি নিরাপদে থাকেন ম্যাডাম। সেই দিন আরতি শর্মা নিজের সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে ফোন করলেন, আমাকে 7 বছর পুরনো কয়েকটা কেসের পুরো ফাইল চাই, বিনা কাউকে বলে। সন্ধ্যা হতে হতে সেই ফাইলগুলো তার সামনে ছিল, এবং প্রত্যেক পাতার সাথে সত্য আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। তারিখগুলোতে হেরফের ছিল, এবং সবচেয়ে চমকপ্রদ কথা, কয়েকটা গুরুত্বপূর্ণ দস্তাবেজে সুধীর বার্মার স্বাক্ষর স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আরতি শর্মাকে পুরো বিশ্বাস হয়ে গেছে এটা কোনো ছোট চাল নয়, এটা একটা গভীর চিন্তাভাবনা করা ষড়যন্ত্র ছিল। রাতে মনোজ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, যদি আপনি এই মামলা তুললেন তাহলে অনেক লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আরতি বললেন, যদি পুলিশ ভয় পেতে শুরু করে তাহলে অপরাধীরা নির্ভয় হয়ে যায়। এখন এটা হবে না।
তিনি স্থির করেছিলেন তাড়াহুড়ো নয়, প্রথমে প্রমাণ মজবুত হবে, তারপর ব্যবস্থা। মনোজকে এখনও সেখানে নিরাপদে থাকতে বলা হলো। সেই রাতে মনোজ অনেকক্ষণ ঘুমাতে পারল না। বছরের পর প্রথমবার তাকে মনে হলো যে তার দুঃখ শোনা হয়েছে, বোঝা হয়েছে। অন্যদিকে আরতি শর্মা জানালার কাছে দাঁড়িয়েছিলেন। এখন তার লড়াই শুধু নিজের স্বামীর জন্য নয়, বরং প্রত্যেক সেই নির্দোষের জন্য যাকে ক্ষমতাশালী লোকেরা পিষে দেয়। পরের সকালে তিনি মনোজকে বললেন, এখন প্রত্যেক পদক্ষেপ ভেবেচিন্তে নেবে, যা হবে প্রমাণের সাথে হবে। ম্যাডাম, আপনার সিদ্ধান্তে আমার পুরো বিশ্বাস। সেই দিন আরতি শর্মা বারাণসী থেকে সোজা নিজের কাজের জায়গায় রওনা হলেন। অফিসে পৌঁছতেই তিনি নিজের সবচেয়ে বিশ্বস্ত ইন্সপেক্টরকে ডেকে বললেন, আমাকে 7 বছর পুরনো 3টে মামলার পুরো ফাইল চাই, বিনা কাউকে বলে। ইন্সপেক্টর অবাক হয়ে দেখল, কিন্তু প্রশ্ন করল না। জি ম্যাডাম। ফাইল এলে আরতি শর্মা একটা একটা কাগজ মনোযোগ দিয়ে পড়লেন। তারিখ, বয়ান, সাক্ষী সবকিছু ধীরে ধীরে একটা ছবি তৈরি করছে। যে সাক্ষীরা মনোজের বিরুদ্ধে বয়ান দিয়েছে তারা সবাই একই এলাকার। অনেক বয়ান একই শব্দে লেখা। আরতি শর্মা ফাইল বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন। অর্থাৎ সত্য ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছে। তারপর কল রেকর্ড বের করানো হলো। যে নম্বরগুলো থেকে মনোজকে ধমকি দেওয়া হয়েছে সেগুলো সবাই একই দায়রায় ঘুরছে। কয়েকটা নম্বর একটা বড় ব্যবসায়ী অফিসের সাথে যুক্ত, তো কয়েকটা একটা সিনিয়র অফিসারের ব্যক্তিগত ফোনের সাথে। এখন সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। পরের নাম ছিল সুধীর বর্মা। সন্ধ্যায় সুধীর বর্মাকে অফিসে ডাকা হলো। সে ভিতরে এলে মুখে নকল হাসি ছিল। ম্যাডাম, আপনি স্মরণ করেছেন? আরতি শর্মা বিনা হাসিতে বললেন, হ্যাঁ বসো। তারপর সোজা প্রশ্ন করলেন, সুধীর বর্মা, 7 বছর আগে মনোজ শর্মার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল তাতে তোমার কি ভূমিকা ছিল? সুধীর রক্ষার চেষ্টা করল। ম্যাডাম, আমি তো শুধু আদেশ মানছিলাম। কার আদেশ? ওপর থেকে চাপ ছিল ম্যাডাম। ওপর কে? সুধীর চুপ করে রইল। আরতি শর্মা কড়া করে বললেন, যদি সত্য না বলো তাহলে এই নীরবতাই তোমাকে জেলে পৌঁছে দেবে। ম্যাডাম, বড় লোক ছিল, একটা সিনিয়র অফিসার এবং একটা বড় ব্যবসায়ী। তারা বলেছিল যদি মনোজ শর্মা সরে যায় তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। আরতি শর্মা তৎক্ষণাৎ আদেশ দিলেন, সুধীর বর্মাকে সাসপেন্ড করা হোক এবং হেফাজতে নেওয়া হোক। পরের দুদিনে তদন্ত আরও তীব্র হল। ব্যবসায়ী রাকেশ গুপ্তার ঠিকানায় ছাপা পড়ল। নগদ পয়সা, ভুয়ো কাগজপত্র এবং ঘুষের শক্ত প্রমাণ মিলল। রাকেশ গুপ্তাকে হেফাজতে নেওয়া হলো। তারপর নম্বর এলো সিনিয়র অফিসার সোনু সিংহের। সোনু সিং রক্ষা পাওয়ার অনেক চেষ্টা করল, ফোন করল, চাপ দিল, কিন্তু এবার আরতি শর্মা পিছু হটবেন না। প্রমাণ এত মজবুত ছিল যে রক্ষা পাওয়ার কোনো পথ ছিল না। সোনু সিংকেও সাসপেন্ড করে গ্রেফতার করা হলো। যখন এই খবর মনোজের কাছে পৌঁছল তখন সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর জিজ্ঞাসা করল, ম্যাডাম, কি সত্যিই এটা সব হচ্ছে? হ্যাঁ মনোজ, এখন সত্য সামনে আসছে। তদন্ত যেমন যেমন সামনে বাড়ল তেমন তেমন আরও মুখ সামনে আসতে লাগল। আরতি শর্মা একটা পুরো তালিকা তৈরি করলেন যে কেউ এই খেলায় জড়িত, কেউ রক্ষা পাবে না। এই সময় মনোজকে পুরো নিরাপত্তায় রাখা হলো। একদিন আরতি শর্মা তাকে বললেন, এখন তোমাকে কোথাও লুকানোর দরকার নেই। তারপর হালকা হাসির সাথে বললেন, এখন সময় এসেছে যে তুমি আমার সাথে বাড়ি চলো। মনোজের চোখ ভরে এলো। লোকেরা কি বলবে সে ভয়ে জিজ্ঞাসা করল। আরতি শর্মা বললেন, লোকেরা অনেক কিছু বলে দিয়েছে, এখন সত্য বলবে। পরের দিনই আরতি শর্মা অফিসে একটা লম্বা মিটিং ডাকলেন। সেই ঘরে সেই অফিসাররা বসেছিলেন যাদের ওপর তাকে পুরো বিশ্বাস ছিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই মামলা শুধু আমার স্বামীর নয়, এটা সেই সিস্টেমের সত্য যেখানে ক্ষমতাশালী লোকেরা নিজের লাভের জন্য কোনো নির্দোষকে পিষে দেয়। আজ যদি মনোজ শর্মাকে ন্যায় না মেলে তাহলে কাল অন্য কোনো মনোজ হবে। এখন ষড়যন্ত্রের প্রত্যেক স্তর খুলে গেছে। তারপর বাড়ি এলো বড় ব্যবসায়ী রাকেশ গুপ্তার। যখন তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো তখন প্রথমে সে অহংকার দেখাতে লাগল। আমি শহরের সম্মানিত লোক, তোমরা আমার কিছু করতে পারবে না। আরতি শর্মা সোজা উত্তর দিলেন, সম্মান মিথ্যা দিয়ে চলে না, সম্মান সত্য দিয়ে চলে। যখন তার সামনে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, কল রেকর্ড এবং ভুয়ো লেনদেনের প্রমাণ রাখা হলো তখন তার কণ্ঠ নিজে থেকে ধীর হয়ে গেল। অবশেষে সে মাথা নিচু করল, হ্যাঁ, আমি পয়সা দিয়েছিলাম। আপনার কড়াকড়ির কারণে আমার ধান্দা বন্ধ হয়ে যাচ্ছিল। আমাকে মনে হলো যদি আপনার স্বামীর ওপর অভিযোগ লাগে তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। এখন সবচেয়ে বড় নাম বাকি ছিল সোনু সিংহের। যখন সোনু সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো তখন সে অহংকার করে বলল, আরতি, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো।
আরতি শর্মা বিনা ভয়ে উত্তর দিলেন, এবং আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আইনের ওপরে নন। তার বিরুদ্ধে প্রমাণ এত পাকা ছিল যে রক্ষা পাওয়ার কোনো পথ ছিল না। যেমন যেমন এই খবর বাইরে এলো, পুরো শহরে হইচই পড়ে গেল। আরে, সেই মনোজ শর্মা নির্দোষ বেরিয়ে পড়ল। দেখো, সত্য কত বছর পর সামনে এলো। একদিন মনোজ আরতি শর্মাকে বলল, ম্যাডাম, আমি চাইনি যে কারো আমার কারণে শাস্তি মেলে। মনোজ, শাস্তি তোমার কারণে মিলছে না, শাস্তি তাদের অপরাধের কারণে মিলছে। এবং সেই মুহূর্তে মনোজ প্রথমবার মনে করল, সত্য চাহে দেরিতে আসুক, কিন্তু যখন আসে তখন ন্যায়ও সাথে নিয়ে আসে। বন্ধুরা, তারপর আদালতে ন্যায়ের আসল যুদ্ধ শুরু হলো। একটা একটা সাক্ষী উপস্থিত হলো, একটা একটা প্রমাণ সামনে রাখা হলো। প্রত্যেক কাগজ, প্রত্যেক বয়ান সেই সত্যের দিকে ইঙ্গিত করছিল, যাকে বছরের পর বছর চাপা দিয়ে রাখা হয়েছিল। আদালত স্পষ্ট শব্দে বলল, এটা কোনো সামান্য মামলা নয়, বরং একটা চিন্তাভাবনা করা বড় ষড়যন্ত্র ছিল। রায় ঘোষণা করা হলো। সুধীর বর্মাকে জেলের শাস্তি মিলল, রাকেশ গুপ্তার সম্পত্তি জব্দ করা হলো, এবং সোনু সিংহকে বরখাস্ত করে কড়া শাস্তি দেওয়া হলো। রায় শুনতে মনোজ শর্মার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, যেন বছরের পর বছর বুকে রাখা পাথর হঠাৎ সরে গেল। আরতি শর্মা সেই মুহূর্তে তার হাত ধরলেন এবং বললেন, এখন তোমাকে লুকানোর দরকার নেই। যখন দুজনে আদালত থেকে একসাথে বাইরে বেরোলেন, তখন সেখানে মিডিয়ার ক্যামেরা ছিল, লোকের ভিড় ছিল, প্রশ্নের ঝড় ছিল। আরতি শর্মা শুধু বললেন, আজ ন্যায় জিতেছে। সেই মুহূর্তে মনোজ প্রথমবার সোজা দাঁড়াল। সে এখন শুধু একটা রিক্সা চালানো লোক নয়, সে একটা এমন মানুষ যে চুপচাপ সব সহ্য করেছে এবং অবশেষে সত্যের সাথে দাঁড়িয়েছে। বন্ধুরা, আদালতের রায় আসার পর কয়েকদিন শহরে অদ্ভুত নীরবতা ছড়িয়ে রইল। যে লোকেরা কাল অবধি অনেক ক্ষমতাশালী বলে মনে করা হতো, আজ লোহার শিকের পিছনে। কিন্তু এসবের থেকে অনেক বড় পরিবর্তন মনোজ শর্মার জীবনে এসেছে। বছরের পর প্রথমবার সে বিনা ভয়ে বাড়ি থেকে বাইরে বেরোল। এখন রাস্তা বদলানোর দরকার নেই। এখন কেউ তাকে সন্দেহের চোখে দেখে না, লোকেরা সম্মানের সাথে দেখে। একদিন আরতি শর্মা মনোজকে বললেন, এখন তুমি সব সময়ের জন্য আমার সাথে বাড়ি চলো। মনোজ সামান্য ঘাবড়ে গেল। ম্যাডাম, এত বছর পর লোকেরা কথা বলবে। আরতি শর্মা হাসলেন এবং খুব সাধারণ শব্দে বললেন, লোকেরা আগেও অনেক কথা বলে দিয়েছে, এখন আমরা সত্যের সাথে চলব। সেই দিন আরতি শর্মা নিজের স্বামী মনোজকে নিজের সরকারি বাসায় নিয়ে এলেন। গেটে দাঁড়ানো সেন্ট্রি স্যালিউট করল। এটা সেই জায়গা যাকে সে কখনো বিনা কিছু বলে ছেড়ে চলে গিয়েছিল। আরতি শর্মা তার হাত শক্ত করে ধরলেন। এখন এই বাড়ি তোমারও, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাড়ির ভিতরে পা রাখতেই মনোজের চোখ ভরে এলো। কয়েকদিন পর আরতি শর্মা একটা ছোট অনুষ্ঠান রাখলেন। শুধু সেই লোকেরা ছিল যারা প্রত্যেক অবস্থায় তার সাথে দাঁড়িয়েছে। সবার সামনে আরতি শর্মা বললেন, আজ আমি শুধু একটা আইপিএস অফিসার হয়ে বলছি না, আজ আমি একটা স্ত্রী হয়ে বলছি। যে লোকটাকে তোমরা সবাই বছরের পর বছর ভুল ভেবেছ, সে আমার স্বামী মনোজ শর্মা। সে নিজের নীরবতা দিয়ে আমার ইউনিফর্মকে বাঁচিয়েছে। আজ আমি তার সম্মান ফিরিয়ে দিচ্ছি। এই গল্পের প্রভাব অনেক গভীর ছিল। এখন কোনো অফিসার বা ব্যবসায়ী ভুল কাজ করার আগে ১০০ বার ভাবতে লাগল। লোকেরা বুঝে গেছে, যদি কেউ সত্যের সাথে দৃঢ়ভাবে দাঁড়ায়, তাহলে দেরি হলেও ন্যায় অবশ্যই মেলে। এক সন্ধ্যায় আরতি শর্মা এবং মনোজ বাড়ির ছাদে বসেছিলেন। মনোজ ধীরে করে জিজ্ঞাসা করল, যদি সেই দিন না আসত, যদি আপনি বারাণসী না যেতেন, তাহলে কি হতো? আরতি শর্মা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, হয়তো সত্য তবু বাইরে আসত, কিন্তু ভগবান আমাদের নিজে মিলিয়ে দিয়েছে। বারাণসী আমাকে অনেক কিছু শিখিয়েছে, সহ্য করা, চুপ করে থাকা এবং আশা বজায় রাখা। তারপর হাসতে হাসতে বললেন, এবং আমাকে এটাও শিখিয়েছে যে ন্যায় শুধু ফাইলে নয়, রিশতেতেও হয়। আজ মনোজ এবং আরতির জীবন পুরোপুরি বদলে গেছে, কিন্তু তারা নিজেদের অতীতের দুঃখ ভোলেনি। তাকে তারা একটা শিক্ষা বানিয়েছে।
এই গল্পের শেষ একটা শান্তি ভরা বিশ্বাসের সাথে হয়েছে যে সত্যকে চাপা দেওয়া যায়, ঝুঁকানো যায়, কিন্তু কখনো শেষ করা যায় না। এই গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা মানুষ হয়েও কতবার মানুষিয়ত ভুলে যাই। পরের গল্পে দেখা হবে। আপনাদের সবাইকে হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ।